ইসরায়েলের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার হুমকি ব্রিটেনের। কথা না শুনলে কঠোর হবে দেশটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ব্রিটেন ধীরে ধীরে শক্ত অবস্থান নিচ্ছে ইসরায়েলের বিপক্ষে, কারণ ইসরায়েল কোনো কথা শুনছে না। গাজাতে আর কিছু অবশিষ্ট না থাকলেও অসহায় যারাই সেখানে আশ্রয় নিয়ে আছে তাদের ওপর বর্বরতা আর সহ্য করবে না বলে জানিয়েছে ব্রিটেন। বিশেষ করে শিশুরা এক চরম অবস্থায় পৌঁছেছে। তাদের নেই শিশু খাদ্য, নেই মায়ের বুকের দুধ। কারণ ইসরায়েলি বাহিনী ইচ্ছে করেই খাদ্য সংকটে ফেলছে ফিলিস্তিনিদের। এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় বর্বরতা, যা কোনো কালেই ঘটেনি। তাই দেখছে বিশ্ববাসী এই গাজাতে। এরই মধ্যে কিছু শর্ত বেঁধে দিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল ব্রিটেন, কিন্তু দিনের পর দিন যাচ্ছে, এমন একদিনও নেই যেদিন ইসরায়েলি বাহিনী গাজাতে হামলা বাদ রেখেছে। তাছাড়া তারা কোনো সংগঠনকে গাজাতে খাদ্য পৌঁছাতে দিচ্ছে না। একে তো খাদ্যাভাব, অপরদিকে ত্রাণ নেয়ার লাইনে ক্ষুধার্ত গাজাবাসীকে জড়ো করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ড কি আর অন্য কোনো কিছু হতে পারে? ইসরায়েল প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। স্থানীয় সময় সোমবার এক জরুরি ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। খবর বিবিসির। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলকে গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এছাড়া আরও কিছু শর্তের কথা জানান তিনি, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া, দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং জাতিসংঘকে সাহায্য সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি দেয়া। অন্যথায় যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে আলোচনা করে একটি সম্মিলিত শান্তি পরিকল্পনার কথাও জানান তিনি। স্টারমারের মতে, মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্লিপ্ত থাকার কোনো সুযোগ নেই। বিশ্ববাসী শিশুদের দুর্দশা দেখছে। জাতিসংঘকে আবারও ত্রাণ পৌঁছানোর অনুমতি দিতে হবে। ত্রাণ পাঠানো আবার শুরু করতে হবে। শিশুদের না খাওয়ার যে হৃদয় বিদারক ছবি আমরা দেখছি, তা আর চলতে পারে না। তবে সরকারের অভ্যন্তরেই এই সিদ্ধান্ত ঘিরে তীব্র মতবিরোধ রয়েছে। উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ ও জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড স্বীকৃতির পক্ষে জোরালো অবস্থান নেন। অন্যদিকে চ্যান্সেলর র্যাচেল রিভস, প্রযুক্তিমন্ত্রী পিটার কাইল ও লেবার ফ্রেন্ডস অব ইসরায়েলের ঘনিষ্ঠ মন্ত্রীরা উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে এই স্বীকৃতি হামাসকে পুরস্কৃত করার সমান হবে। স্টারমারের এই অবস্থানের পেছনে রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সমর্থন। তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন এবং ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। G7 মধ্যে ফ্রান্সই প্রথম দেশ যারা এই সিদ্ধান্ত নেয়। স্টারমার বলেন, গাজায় অপুষ্ট শিশুর ছবি, হাঁটতে অক্ষম শিশুদের করুণ দৃশ্য আমাদের বিবেক নাড়া দিচ্ছে। এই সংকট আমাদের চোখের সামনে ইতিহাস হয়ে উঠছে। তিনি বলেন, যুক্তরাজ্য ইতোমধ্যে গাজায় আকাশ পথে ত্রাণ পাঠিয়েছে। এখন স্থলপথে সহায়তার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আমরা বহু বছর ধরে বলেছি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সমাধান আদৌ সম্ভব কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। স্বীকৃতি না দিলে হয়তো ভবিষ্যতে আর স্বীকৃত করার মতো কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। স্টারমার বলেন, এটি শুধু লেবার পার্টির নীতি নয়, এটি এখন সময়ের দাবি। প্রতিদিন গাজায় যা ঘটছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। যুক্তরাজ্য আর চুপ করে থাকতে পারে না। এদিকে ইসরায়েলি কারাগারে বন্দী ত্রাণবাহী জাহাজ হানজালায় থাকা ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা অনশন চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে জোরপূর্বক বহিষ্কার সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। খবর মিডল ইস্ট মনিটরের। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কয়েকজনকে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
নারী বন্দীরা আটক কেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশ এবং মৌলিক স্যানিটারি সামগ্রীর অভাব সম্পর্কে অভিযোগ করেছেন। তাদের বিবৃতি অনুসারে জাহাজ থেকে 14 জন স্বেচ্ছাসেবকের আটকের বিষয়ে 6 ঘণ্টার শুনানি হয়েছে। তারা নিশ্চিত করেছে 14 জন বন্দী দ্রুত নির্বাসন প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন এবং কোনো স্বীকৃতিনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা বলছেন তাদের লক্ষ্য মানবিক ত্রাণ পৌঁছানো এবং গাজায় অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে লড়াই করা। মার্কিন মানবাধিকার কর্মী ক্রিস স্মলসকে ইসরায়েলি বাহিনী গুরুতর শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন তারা। অধিকার কর্মীদের কয়েকজনকে আইনি সুযোগ গ্রহণের অধিকার পরিত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়েছিল। এর আগে গত 26 জুলাই গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টাকালে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ হানজালা আটক করে ইসরায়েলি সেনাবাহিনী। পাশাপাশি জাহাজটিতে থাকা 21 জনকেও আটক করে তারা। এদের মধ্যে 19 জন মানবাধিকার কর্মী এবং 2 জন সাংবাদিক। এক প্রতিবেদনে বিবিসি জানায়, ফিলিস্তিনি পন্থী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি জানিয়েছে ইসরায়েলি সেনারা সমুদ্র পথে গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নেয়ার চেষ্টাকারী একটি ছোট জাহাজে উঠে পড়ে। গত 13 জুলাই আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের হানজালা ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করে। ইতালির সিরাকুসা থেকে জাহাজটি রওনা দেয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনি সংখ্যা 60,000 ছাড়িয়ে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘণ্টায় হাসপাতালে আরও 113টি লাশ আনা হয়। এতে করে নিহতের সংখ্যা 60,034 জনে পৌঁছেছে। একই সময় আহত অবস্থায় 637 জনকে হাসপাতালে আনা হয়। এতে সব মিলিয়ে আহতের সংখ্যা পৌঁছেছে 1,45,870 জনে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদাররা। এতে সেখানে প্রতিদিনই শত শত মানুষের মৃত্যু হচ্ছে। গাজায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাই নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। টিকে থাকার জন্য সেখানে দৈনিক শত শত ত্রাণ ট্রাকের প্রয়োজন। সেখানে ইসরায়েল ত্রাণ সহায়তাকে কার্যত অস্ত্র বানিয়েছে। একদিকে সীমিত সংখ্যক ত্রাণ ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে, অন্যদিকে সেগুলোর অধিকাংশই সাজানো বিশৃঙ্খলার মধ্যে লুট হয়ে যাচ্ছে। উপরন্তু বিমান থেকে নামানো সহায়তার বড় অংশই পৌঁছাচ্ছে না ক্ষুধার্ত মানুষদের কাছে, বরং ঝুঁকিপূর্ণ সেনা অধ্যুষিত এলাকায় পড়ে যাচ্ছে। বুধবার 30 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। মঙ্গলবার 29 জুলাই গাজায় মাত্র 109টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে অনুমতি দেয় ইসরায়েল। কিন্তু গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, এই ট্রাকগুলোর বেশিরভাগই প্রবল নিরাপত্তাহীনতা ও পরিকল্পিত বিশৃঙ্খলার মধ্যে পড়ে লুট হয়ে যায়। একই দিনে 6টি বিমান সহায়তা ফেলা হলেও এর 4টিই পড়ে যায় এমন এলাকায় যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে অথবা যেখান থেকে সাধারণ মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে বিমান থেকে দেয়া সহায়তাও হয়ে উঠেছে নিরর্থক ও বিপজ্জনক। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার 109টি ত্রাণ ট্রাক প্রবেশ করলেও ইসরায়েলি দখলদার বাহিনীর পরিকল্পিত বিশৃঙ্খলার কারণে সেগুলোর অধিকাংশই লুট হয়ে গেছে। তারা আরও দাবি করেছে, ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে ত্রাণ বিতরণ ব্যবস্থাকে ধ্বংস করা, সাধারণ মানুষকে সহায়তা থেকে বঞ্চিত করা এবং তাদের অনাহারে ঠেলে দেয়া। এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, 6টি বিমান সহায়তার মধ্যে 4টি এমন স্থানে পড়েছে যেখানে কেউ গেলে সরাসরি হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের ফেলা সহায়তাকে তারা ফলপ্রসূ নয়, বরং ক্ষতিকর বলে আখ্যা দেয়। মিডিয়া অফিস আরও জানায়, গাজার প্রায় 23 লাখ জনগণের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হলে প্রতিদিন কমপক্ষে 600টি ত্রাণবাহী ট্রাক ও জ্বালানি প্রবেশ করতে হবে। কিন্তু ইসরায়েল এই প্রয়োজনীয় সহায়তা সরবরাহের সুযোগ দিচ্ছে না। গত মার্চ 2 থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং প্রবেশ বন্ধ করে রেখেছে। ফলে আন্তর্জাতিক তদবির ও মানবিক ডাক উপেক্ষা করেই বন্ধ রয়েছে ত্রাণ প্রবেশ। এই মানবিক সংকটে গাজায় গত 2023 সালের 7 অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে প্রাণ হারিয়েছে অন্তত 147 জন মানুষ, যার মধ্যে 88 জনই শিশু। তবুও ইসরায়েল যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান অগ্রাহ্য করে অভিযান অব্যাহত রেখেছে,
যা ইতিমধ্যে 60,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধের ভয়াবহতা ও খাদ্য সংকট এতটাই গভীর যে ইসরায়েল যখন সম্প্রতি নির্দিষ্ট এলাকা ধরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়, তখনও আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে মানবিক বিপর্যয়ের দায় থেকে রেহাই পাওয়ার চেষ্টা বলে মনে করেন। অর্থাৎ এটি ছিল বিশ্বদৃষ্টি এড়ানোর একটি কৌশল মাত্র। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার শুনানি চলছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।